বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানিয়ে দিব, ৫ জেলায় কলেজ ছাত্রসহ ৫ জনকে পিটিয়ে হত্যা। আবারও বিএনপি সরকার ক্ষমতায়, দেশ জুড়ে আতঙ্কের একটি ভয়াবহ ত্রাসের রাজনীতি চলছে। আজ বাংলাদেশের ৫ জেলায় ৫ জনকে পিটিয়ে হত্যা করা হয়েছে। এই ঘটনায় সারা দেশ জুড়ে চরম অরাজনৈতিক বা রাজনৈতিক প্রতিটি মানুষ চরম আতঙ্কে বিরাজ করছে। এরপর জানাবো, ভাড়া বাসায় যুবককে গলা কেটে হত্যা। ময়মনসিংহ নগরীর আকোয়া ৩৬ বাড়ি কলোনি এলাকায় একটি ভাড়া বাসা থেকে রাজীব আহমেদ ওরফে রুবেল নামে এক যুবকের গলা কাটা ও রক্তাক্ত মর্ধে উদ্ধার করেছে পুলিশ। আজ নগরীর আকোয়া ৩৬ বাড়ি কলোনি এলাকার একটি ৫ কক্ষ বিশিষ্ট ভাড়া বাসা থেকে তার মর্ধে উদ্ধার করা হয়। এদিকে মুক্তিযুদ্ধের সময় পেটে গুলি লেগেছিল মান্নাস আলীর ৫৫ বছর পর অস্ত্র পাচারে অপসারণ। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর ছোড়া গুলিতে আহত হয়েছিলেন নেত্রকোনা দুর্গাপুর উপজেলার বাসিন্দা মান্নাস আলী ৭৫। দীর্ঘ ৫৫ বছর শরীরে গুলি বহন করার পর অবশেষে অস্ত্র পাচারের মাধ্যমে তার পেট থেকে গুলিটি অপসারণ করা হয়েছে। আজ একদল তরুণ চিকিৎসক এই অস্ত্র পাচারটি করেন। এবারে জানাবো, মিয়ানমারের সীমান্তে নিরাপত্তা ও নজরদারি জোরদার করেছে সরকার, বললেন পররাষ্ট্রমন্ত্রী। মিয়ানমার সীমান্তে চলমান অস্থিরতা এবং উত্তেজনার পরিপ্রেক্ষিতে সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড খলিলুর রহমান। আজ পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এমন তথ্য নিশ্চিত করেন। সম্প্রতি সময়ে আরাকান আর্মি এবং মিয়ানমারের জান্তা বাহিনীর মধ্যে যে ভয়াবহ সংঘর্ষ চলছে, সেই সংঘর্ষের ঘটনা যেন বাংলাদেশে আজ করতে না পারে, সেটি আসলে দেখতে হবে। এজন্য এই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এবং সর্বশেষ জানাবো, চাঁদা দাবির অভিযোগে ফেস দ্য পিপলের সম্পাদক সাইফুল সাগর সহ ২ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পিবিআই। চাঁদাবাজির দাবি ও মানহানির অভিযোগ এনে অনলাইন সংবাদ মাধ্যম ফেস দ্য পিপলের সম্পাদক ও প্রকাশক সাইফুল সাগর এবং ইনভেস্টিগেশন রিপোর্টার মোহাম্মদ ইউসুফের বিরুদ্ধে ঢাকার আদালতে মামলা দায়ের করা হয়েছে। আজ ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসিবুজ্জামানের আদালতে মস্তুল ফাউন্ডেশনের পক্ষে আবু মোহাম্মদ কামরুজ্জামান মামলা দায়ের করেন। বাদীর জবানবন্দি গ্রহণের পর আদালত অভিযোগটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছে। আদালত আগামী ১০ই আগস্টের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছে। বাদীপক্ষের আইনজীবী মোহাম্মদ আজাদ রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। মামলার আবেদনে অভিযোগ করা হয়েছে, বিভিন্ন প্রতিবেদন তৈরির উদ্দেশ্যে অভিযুক্তরা মাস্তুল ফাউন্ডেশনের কার্যালয়ে গিয়ে সংবাদ প্রকাশের জন্য ২০,০০০ টাকা, প্রেস বিজ্ঞপ্তি প্রকাশের জন্য ১৫,০০০ টাকা এবং বিভিন্ন কারণে আরও ৫০,০০০ টাকা এছাড়া লক্ষ লক্ষ টাকা প্রতিষ্ঠানটির প্রায় ২০ কোটি টাকার আর্থিক ও সুনামগত ক্ষতি করেছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, বন্ধুরা কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। ৫ জেলায় কলেজ ছাত্রসহ ৫ জনকে পিটিয়ে হত্যা। নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে এক তরুণ এবং কক্সবাজারের টেকনাফে জমির বিরোধে এক কলেজ ছাত্রকে পিটিয়ে হত্যা করা হয়েছে। গাইবান্ধার সুন্দরগঞ্জ, বগুড়া দুপাচিয়ায় মারধরে নিহত হয়েছে ২ জন। ময়মনসিংহে এক যুবককে গলা কেটে হত্যা করা হয়েছে। টাঙ্গাইলে উদ্ধার করা হয়েছে এক ব্যবসায়ীর লাশ। নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে তরুণকে পিটিয়ে হত্যা। নারায়ণগঞ্জে ছিনতাইয়ের অভিযোগে জিশান ২২ নামের এক তরুণকে পিটিয়ে হত্যা করা হয়েছে। আজ শহরের পশ্চিম মাসদাইর এলাকায় এই ঘটনা ঘটে। জিশানো এলাকার ইউনুস ওরফে ইনুমিয়ার ছেলে এবং দীর্ঘদিন ধরে অনেক নামের আরেক তরুণ আহত হয়েছে এবং তারা সবাই একসঙ্গে মোবাইল ছিনতাই করত। এরপর মাদ্রাসার এবং মসজিদের হুজুরেরা তাকে ডেকে নিয়ে এলাকার লোকজন মিলে তারপর এই ছিনতাইকারীকে পিটিয়ে হত্যা করেছে। এমনিভাবে মূলত সারা দেশ জুড়েই মানুষ হত্যার মহোৎসব চলছে। বিএনপি ক্ষমতা আসার পর থেকেই বাংলাদেশে এই ধরনের হত্যাকাণ্ড, নাশকতা ও বিভিন্ন কার্যক্রম তীব্র থেকে তীব্র আকারে বৃদ্ধি পেয়েছে।
এই ধরনের নাশকতামূলক কার্যক্রম আসলে বৃদ্ধি পেয়েছে দেশজুড়ে। এক ত্রাসের রাজত্ব কায়েম করেছে বিএনপি। তারা ক্ষমতা আসার পর থেকেই দেশজুড়ে মব কালচার সৃষ্টিসহ বিভিন্ন অপকর্মে আসলে যেভাবে সাধারণ মানুষজন জড়িয়ে পড়ছে, তাতে ভবিষ্যতে বাংলাদেশ কোথায় যাবে সেটি এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। ভবিষ্যতে আদতে বাংলাদেশ কোথায় অবস্থান করবে সেটি এখন পর্যন্ত কেউ বলতে পারছে না। সবাই শুধু বলাবলি করছে যে আসলে এমন বাংলাদেশ আমরা চাইনি, আমরা একটি সুন্দর ও সমৃদ্ধির একটি আধুনিক বাংলাদেশ চেয়েছিলাম। কিন্তু দুঃখের বিষয় যে বাংলাদেশ আমাদেরকে এমন এক বাংলাদেশ উপহার দিল বিএনপি, যে বাংলাদেশে শুধু খুনোখুনি, মারামারি, হত্যা, ছিনতাই, রাহাজানি, চাঁদাবাজি, এমন একটি বাংলাদেশ যে বিএনপি উপহার দিয়েছে। জনগণের দেয়ালে পিঠ ঠেকে গেছে। এ অবস্থায় জনগণ আসলে শেষ পর্যন্ত কি করবে সেটি এখন দেখার বিষয়। জনগণ কি আদৌ বিএনপির এই ক্ষমতাকে মেনে নিয়ে চুপচাপ থাকবে, নাকি বিএনপির বিরুদ্ধে তারা আবার রাস্তায় নেমে আসবে সেটি এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। এটি দেখার জন্য আরো সময় অপেক্ষা করতে হবে। শেষ পর্যন্ত বিষয়গুলো নিয়ে সবাই খুবই অসহায় এবং হতাশার মধ্যে পড়েছে। পুরো পরিস্থিতি দেখা যাক শেষ পর্যন্ত কোন দিকে যায় সেটি এখন পর্যন্ত আসলে বলা যাচ্ছে না। ভাড়া বাসা থেকে যুবকের গলাকাটা লাশ উদ্ধার। ময়মনসিংহ নগরীর আকোয়া ৩৬ বাড়ির কলোনি এলাকায় একটি ভাড়া বাসা থেকে রাজীব আহমেদ ওরফে রুবেল নামের এক যুবকের গলাকাটা রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ আজ দুপুরে। নগরীর আকোয়া ৩৬ বাড়ি কলোনি এলাকায় একটি ৫ কক্ষ বিশিষ্ট ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ২ জন পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। তবে হত্যার প্রকৃত কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বলছে বিভিন্ন তথ্যপত্র আলামতের ভিত্তিতে তদন্ত এগিয়ে চলছে। নিহত রাজীব আহমেদ ওরফে রুবেল ৪০ নগরীর আরকে মিশন রোড এলাকায় মৃত আব্দুল হামিদের ছেলে বলে জানা গেছে। তার পরিবারের সদস্যরা বিষয়টি নিয়ে অনেক কান্নাকাটি করছে। তবে এই ধরনের ঘটনা আসলে সবার মনেই ব্যথিত করেছে। আসলে কেউই আমরা চাই না যে এই ধরনের ঘটনা দেশ জুড়ে ঘটুক। এমনিতেই বিএনপি ক্ষমতা আসার পর থেকে এমন অনাকাঙ্ক্ষিত সন্ত্রাসী কার্যক্রমগুলো আগের থেকে অনেক বহুগুণ বৃদ্ধি পেয়ে গেছে। এসব সন্ত্রাসী কার্যক্রমের কারণে মূলত সারা দেশ জুড়ে এবার অনিরাপত্তার একটি বলয় তৈরি হয়েছে। এই সুযোগে দেশের যারা সাধারণ মানুষ রয়েছে তারা চরম হতাশার মধ্যে রয়েছে। অতীতে কিন্তু বাংলাদেশে এত বিপুল পরিমাণ মানুষ হত্যার রেকর্ড কখনো করা হয়নি। আমরা যতটুকু ২০০৬ সালের পর থেকে যতদিন পর্যন্ত আওয়ামী লীগের সরকার ক্ষমতায় ছিল, দেশে কিন্তু এমনভাবে মানুষ হত্যার কোনো ঘটনা আসলে দেখা যায়নি। কিন্তু এখন যেভাবে হত্যা, দর্শন, রাহাজানি সহ বিভিন্ন ঘটনাগুলো পর্যায়ক্রমে ঘটছে, এটি আসলে আমাদের সবার জন্য এক ভয়াবহ বার্তা দিয়ে যায়। আমরা এই ঘটনাকে কোনোভাবেই ভালো হিসেবে দেখতে পারি না। আমরা মনে করি বাংলাদেশ থেকে এই ধরনের সন্ত্রাসী কার্যক্রমগুলো, মানুষ হত্যার মতো জঘন্য ঘটনাগুলো অচিরেই বন্ধ হবে এবং এই ঘটনা আমরা আসলে সবাই খুব বেশি হতাশার মধ্য দিয়ে যাচ্ছি এবং এই ঘটনা আমাদের সবার মনেই দাগ কেটে গেছে। মুক্তিযুদ্ধের পেটে গুলি লেগেছিল, মন্নাস আলীর ৫৫ বছর পর অস্ত্রোপচারে অপসরণ। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনীর ছোড়া গুলিতে আহত হয়েছিলেন নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বাসিন্দা মন্নাস আলী ৭৫। দীর্ঘ ৫৫ বছর শরীরে গুলি বহন করার পর অবশেষে অস্ত্রোপচারের মাধ্যমে তার পেট থেকে গুলিটি অপসারণ করা হয়েছে। আজ দুর্গাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা RMO ডাক্তার তানজিরুল ইসলাম রায়হানের নেতৃত্বে চিকিৎসকদের একটি দল প্রায় ৩০ মিনিটের অস্ত্রোপচারের মাধ্যমে গুলিটি বের করে নিয়ে আসে। মান্নাস আলীর বাড়ি উপজেলার গাওকান্দিয়া ইউনিয়নের হরিয়াকান্দি গ্রামে। স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যরা জানায়, ১৯৭১ সালে দুর্গাপুরে পাকিস্তানি সেনাবাহিনীর একটি ক্যাম্প থেকে তার উপর গুলি চালানো হয়েছিল। এই ঘটনায় তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন। তবে দীর্ঘদিন তিনি ভোগার পর অবশেষে তিনি সুস্থ হয়ে ওঠেন। তবে স্বাধীনতার ওই সময় তার পেট থেকে আর গুলি বের করা সম্ভব হয়নি। এই ঘটনায় তিনি গুলি পেটে নিয়ে দীর্ঘ ৫৫ বছর ধরে আসলে ছিলেন। অবশেষে তিনি টাকা পয়সা জমিয়ে নতুন করে এই অস্ত্রোপচারের সিদ্ধান্ত গ্রহণ করেন এবং তাকে অপারেশন করে তারপর তার পেট থেকে গুলিটি বের করা হয়েছে। এই মুক্তিযোদ্ধা এতদিন ধরে কষ্টে ছিল, কিন্তু তিনি আসলে গুলিটি বের করতে পারেননি, হয়তোবা অর্থ সংকটে। কিন্তু কি কারণে তিনি এতদিন ধরে অস্ত্রোপচার করেননি সেসব বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো খোলাসা
আশা করেনি তার পরিবারের পক্ষ থেকে। শুধুমাত্র আমরা যতটুকু তথ্য জেনেছি যে তার অস্ত্রোপচার করে গুলিটি পেট থেকে বের করা হয়েছে। দীর্ঘদিন ধরে প্রায় ৫৫ বছর ধরে তিনি পেটে গুলি নিয়ে এতদিন স্টে করছিলেন। অবশেষে তার সেই গুলিটি সফল অস্ত্রোপচারের মাধ্যমে বের করে নিয়ে এসেছে একদল তরুণ চিকিৎসক। তারা বলছে যে তার মতো ব্যক্তির কাছ থেকে আমাদের অনেক কিছু শেখার আছে, কারণ তিনি দেশের জন্য যে জীবন উৎসর্গ করতে চেয়েছিলেন সেটা থেকে আমরা অনুপ্রাণিত হতে পারি। সম্প্রতি সময়ে মিয়ানমারের আরাকান আর্মি এবং মিয়ানমারের জান্তা সেনাবাহিনীর মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটছে। এর ফলে বাংলাদেশের সীমান্তে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে মিয়ানমারের জান্তার বা মিয়ানমারের সেনাবাহিনীর সরকার ব্যাপক আকারে মিয়ানমারের এসব জায়গাগুলোকে লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে। আর এই বিমান হামলায় আসলে ধরাশায়ী হচ্ছে মিয়ানমারের বর্তমান যে সশস্ত্র সন্ত্রাসী গোষ্ঠী আরাকান আর্মি। আরাকান আর্মির বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে বিমান হামলা চালাচ্ছে মিয়ানমারের সরকার বা জান্তা বাহিনী। এই ঘটনার মধ্য দিয়ে মূলত নতুন করে আবারও একটি ভয়াবহ কার্যক্রম সৃষ্টি হয়েছে। নতুন করে এই সব সমস্যাগুলো আসলে সবার মনেই দাগ কেটে গেছে। এজন্য বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান আজ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বিষয়টি পরিষ্কার করেছেন। তিনি বলেন যে বাংলাদেশের মানুষের নিরাপত্তার কথা ভেবে আমরা সীমান্ত এলাকায় সীমান্তেই নিরাপত্তা জোরদার করেছি। তিনি বলেন যে যাতে করে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী বা সন্ত্রাসী সংগঠন আরাকান আর্মির সদস্যরা যাতে করে বাংলাদেশের অভ্যন্তরে ঢুকে পড়ে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সেই ব্যাপারগুলো আমরা খুবই গুরুত্ব সহকারে দেখছি বলে জানান তিনি। এছাড়াও তিনি জানিয়েছেন, আমরা আসলে বলতে চাই আমরা সবকিছু খুব সুন্দরভাবে নিয়ন্ত্রণ করার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। এই ঘটনার মধ্য দিয়ে মূলত সবাইকে আরও বেশি ব্যাপক কার্যক্রম চালিয়ে যেতে হবে বলে উল্লেখ করা হয়েছে।